আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। অনলাইন ক্লাসের পক্ষ থেকে অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। আমি জনাব ফরিদা আক্তার, সহযোগী অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের সাথে আমার যে পাঠ্য বিষয় সেটা হলো ওয়ার্ল্ড সিভিলাইজেশন, বিশ্ব সভ্যতার ইতিহাস আমরা পড়াই। ইতিপূর্বে তোমরা অনেকগুলো সভ্যতার নাম শুনেছো: সিন্ধু সভ্যতা, মিশরীয় সভ্যতা, রোমান সভ্যতা, চৈনিক সভ্যতা, গ্রিক সভ্যতা, বেবিলনীয় সভ্যতা ইত্যাদি ইত্যাদি। তো গত ক্লাসে আমরা রোমান সভ্যতা অনেকটা এগিয়ে এসেছিলাম। তো সেই ধারাবাহিকতা অনুযায়ী আজকে আমরা যে টপিকটা তোমাদেরকে পড়াবো সেটা হলো রোমান সাম্রাজ্যের পতনের কারণ। উত্থান এবং পতন একটি প্রাকৃতিক নিয়ম। ইতিপূর্বে আমরা যত সাম্রাজ্য পড়িয়েছি, যত সভ্যতা পড়িয়েছি, সেখানে আমরা উত্থান এবং পতন এই কথাটা দেখেছি। এটা একটা প্রাকৃতিক নিয়ম। পৃথিবীতে কোনো সাম্রাজ্য নেই যার উত্থান বা সৃষ্টি হয়েছে কিন্তু পতন ঘটেনি, এরকম সাম্রাজ্য পৃথিবীতে আমরা আজও খুঁজে পাইনি। অর্থাৎ সৃষ্টি হলেই তার ধ্বংস আছে। প্রত্যেকটা সাম্রাজ্য বা সভ্যতাকে তিনটা স্তর পার হতে হয়। 1 নম্বরে উত্থান, 2 নম্বরে বিকাশ, 3 নম্বরে পতন। তো রোমান সাম্রাজ্য আসলে এই ধাপের বা এই নিয়মের বাইরে নয়। গত ক্লাসে আমরা জেনেছি যে রোমান সাম্রাজ্য বা রোমান সভ্যতা কোথায় গড়ে উঠেছিল? ইটালির টাইবার নদীর তীরে। তোমাদের একদম ক্লিয়ার মনে আছে যে ইটালির টাইবার নদীর তীরে রোমান সভ্যতা গড়ে উঠেছিল। এটা অত্যন্ত সমৃদ্ধশালী একটা বিশাল সভ্যতা ছিল, যেটা বিশ্বের সমসাময়িক অন্যান্য সভ্যতার সাথে তাল মিলিয়ে পৃথিবীর ইতিহাসে অনেক অবদান রেখে গিয়েছে। আজ আমাদের পাঠ্য বিষয় হলো রোমান সাম্রাজ্যের পতনের কারণ। কোনো সাম্রাজ্য বা সভ্যতা একটা নির্দিষ্ট কারণে কিন্তু পতন ঘটেনি। একটা সভ্যতাকে, একটা সাম্রাজ্যকে পতন ঘটাতে হলে বহুবিধ কারণ প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে আমরা দেখি বহুবিধ কারণ তো ছিলই। তার আগে আমরা আরেকটু যাই যে 476 খ্রিস্টাব্দে পশ্চিম রোমান সাম্রাজ্যের সম্রাট ছিলেন রোমিউলাস অগাস্টুলাস। এই রোমিউলাস অগাস্টুলাসের সময় আমরা দেখি যে 476 খ্রিস্টাব্দে কি হয়েছিল? বর্বরদের দ্বারা রোমান সাম্রাজ্যের পতন ঘটেছিল। ক্লিয়ার? তাহলে আমরা রোমান সাম্রাজ্যের পতন পেয়ে গেলাম। তার আগে আমরা বলেছিলাম যে বহুবিধ কারণের সমন্বয়ে একটা সাম্রাজ্যের পতন ঘটে। তো এই কারণগুলোর মধ্যে 1 নম্বরে আমরা আসি সামাজিক কারণ। সামাজিক কারণ বলতে আমরা কি বুঝি? যে রোমান সাম্রাজ্য ছিল একটা শ্রেণী বিভক্ত সমাজ, যেটা 3টা শ্রেণীতে বিভক্ত ছিল। কথাটা কিন্তু আমাদের কাছে নতুন না। ইতিহাস পড়তে এসে আমরা জেনেছি যে সামাজিক বৈষম্য কথাটা আমরা বহুবার শুনেছি, বা সামাজিক শ্রেণীভেদ এই কথাটাও আমরা বহুবার শুনেছি। যে প্রত্যেকটা সমাজে একটা বৈষম্য ছিল, উঁচু নিচু ছিল, ভেদাভেদ ছিল। তো ঠিক সেইভাবে আমরা দেখি যে সমাজে রোমান সাম্রাজ্য বা রোমান সভ্যতার সময় সমাজ 3টা ভাগে বিভক্ত ছিল। 1 নম্বরে ছিল অভিজাত শ্রেণী, 2 নম্বরে ছিল কিউরিয়ালস এবং 3 নম্বরে ছিল সাধারণ মানুষ বা জেন্স। ক্লিয়ার? আমরা কিন্তু 3টা শ্রেণী পেয়ে গেলাম।
তো এই তিনটা শ্রেণী যে ছিল, তার মধ্যে অভিজাতরা ছিল সমাজের শীর্ষে, তাদের অবস্থান ছিল। তারা কি করতেন? জনগণের দ্বারা যে সিনেট সদস্য নির্বাচিত করা হতো, এই সিনেটররা ছিল অভিজাত শ্রেণীর সদস্যবর্গ। পাশাপাশি আর একটা জিনিস কিন্তু ছিল, সরকার কি করতেন? প্রশাসনিক সুবিধার জন্য আরো অভিজাত বর্গকে, যেমন জমিদার ছিল বা ভূস্বামী যারা ছিলেন, যারা ক্ষমতাধর ব্যক্তি ছিলেন, তারা নির্বাচিত হতেন না বটে, তারা সিনেটের সদস্য ছিলেন না বটে, কিন্তু তাদেরকেও প্রশাসনিক সুবিধার জন্য এই অভিজাত সম্প্রদায় অধিভুক্ত করার জন্য এদেরকেও যোগ করা হতো। তাহলে আমরা ক্লিয়ার হয়ে গেলাম অভিজাত কারা ছিলেন। নির্বাচিত সিনেটররা ছিলেন এবং প্রশাসনিক সুবিধার জন্য সম্রাট কর্তৃক মনোনীত ব্যক্তিবর্গ ছিলেন। আর এরা কি করতেন? সমাজের সর্বপ্রকার সার্বিক সুযোগ সুবিধা ভোগ করতেন। মানে রাষ্ট্রীয় বলো, সামাজিক বলো, অর্থনৈতিক বলো, ধর্মীয় বলো, সর্বপ্রকার সুযোগ সুবিধা এই অভিজাত শ্রেণীরা ভোগ করতেন। 2 নম্বরে আমরা বলেছি কিউরিয়ালস। ম্যাডাম, কিউরিয়ালস কারা? কিউরিয়াল শ্রেণীরা ছিল অভিজাত শ্রেণীর পরে যাদের অবস্থান ছিল। এরা স্বাধীন ছিল, এরা নাগরিক সুযোগ সুবিধা ভোগ করতেন বটে, তবে অভিজাতদের মতো এত ক্ষমতাশালী তারা ছিলেন না, এতটা সুযোগ সুবিধা তারা ভোগ করতেন না। তারা রাষ্ট্রের, সমাজের কিছুটা সুযোগ সুবিধা তারা ভোগ করতেন, তবে স্বাধীন ছিলেন। 3 নম্বরে একটা কথা আমি তোমাদেরকে বলেছিলাম, সাধারণ জনগণ বা জেন্স। একটু এটা কিন্তু বহুবার এই কথাটা শুনেছি, জেন্স মানে দাস। দাস কথাটার সাথে আমরা খুবই পরিচিত, কারণ প্রত্যেক সাম্রাজ্যের সময় আমরা দেখেছি যে দাস ছিল। আমরা ইতিপূর্বে যখন চৈনিক সভ্যতা পড়েছি, গ্রিক সভ্যতা পড়েছি, দাস কথাটার সাথে আমরা খুব পরিচিত। এখন এই দাসটা আবার এরা 2 ভাগে ভাগ করেছিল। হ্যাঁ, সাধারণ মানুষদেরকে, একটা ছিল দাস আর একটা ছিল স্বাধীন নাগরিক। তাহলে জেন্স বা সাধারণ শ্রেণী, যাকে আমরা মোটামুটি একদম সাধারণ অর্থে বুঝি দাস, তাহলে একটা দাস এবং স্বাধীন নাগরিক, এই 2 শ্রেণীতে বিভক্ত ছিল। কেন? দাসরা মালিকদের বাসা এবং কৃষি কাজে সহায়তা করত, চাষাবাদ করত, তবে জমিদারের প্রতি তাদের আনুগত্য প্রকাশ করতে হতো। তার মানে তাদের নিজস্ব কোনো অধিকার ছিল না, তাদের কোনো অধিকার ছিল না, মনিবের উপরে কোনো কথা বলার অধিকার ছিল না, কাজ করার অধিকার ছিল না। তারা যেটাই বলতেন সেটা করতে দাসরা বাধ্য ছিলেন। আর একটা কথা আমি তোমাদেরকে বলেছিলাম যে স্বাধীন নাগরিক, ওই যে জেন্টসদেরকে 2 ভাগে ভাগ করেছে, স্বাধীন নাগরিকদের একটু সুযোগ সুবিধাটা ছিল। এরা কি করতেন? জমিদারদেরকে ভূমি কর দিতে হতো। বহুবিধ ট্যাক্স আছে, এক একটা ট্যাক্সের এক এক রকম নাম আছে, তোমরা শুনেছ। হ্যাঁ, তো শুনেছো কেন তোমরা জানো। তো ভূমি কর দিয়ে বা জমির খাজনা দিয়ে এই জমিদারদের জমি চাষ করতেন, তবে এই ভূস্বামীদের আনুগত্য তাদের প্রদর্শন করতে হতো, তারা কোনো রকম অবাধ্য হতে পারত না। তাহলে এখন সমাজে আমরা দেখি, যখনই কোনো সমাজে একটা বৈষম্য থাকে, সাম্যের অভাব থাকে, তখন মানুষ প্রতিবাদী হয়ে ওঠে, সমাজে বিশৃঙ্খলার সৃষ্টি হয়, মানুষ স্বাধীনতা চায়, স্বাধীনতার জন্য আন্দোলন করে। তো এই যে একটা বিশৃঙ্খল পরিস্থিতিতে একটা রাষ্ট্র বা কোনো সভ্যতা সঠিকভাবে পরিচালনা করা সম্ভব হয় না, যার ফলে এই সামাজিক বৈষম্যের কারণে আমরা দেখেছি যে রোমান সভ্যতাটার পতনও খুব ত্বরান্বিত হয়েছিল। তাহলে আমরা ক্লিয়ার হয়ে গেছি সামাজিক বৈষম্য। 2 নম্বরে আমরা আসি দাস প্রথা, যেটা একটু আগেই আমি আলোচনা করেছি। রোমান সভ্যতার পতনের অন্যতম আর একটা কারণ ছিল দাস প্রথা।
গ্রিকদের মতন রোমান দাস কি করত, এরাও মালিকরা দাসদেরকে মানুষ বলে বিবেচনা করত না। তার মানে দাসদেরকে সত্যিকার অর্থে আমরা কখনোই দেখিনি যে এদেরকে মানুষ হিসাবে মূল্যায়ন করা হয়েছে। তাদের মতে উৎপাদনের জন্য মানুষ দাস, পশু এবং জড়বস্তু এই 3 ধরনের যন্ত্র ব্যবহার করা হতো। কথাটা একটু জটিল হয়ে যাচ্ছে কিন্তু ম্যাডাম, কিরকম? রাষ্ট্র পরিচালনার জন্য, জমি চাষাবাদের জন্য দাসদেরকে কি করা হতো? মানুষ দাস বলেছি কিন্তু আমি। চাষাবাদের জন্য এই মানুষ দাস ব্যবহার করা হতো, পশু ব্যবহার করা হতো। আমরা চাষাবাদের জন্য কি করি? পশু ব্যবহার করি না? গরু ব্যবহার করি, মহিষ ব্যবহার করি, ঘোড়া ব্যবহার করি। ঠিক জড় বস্তু, মনে করো কাঠের লাঙ্গল ছিল, হ্যাঁ, অন্যান্য যন্ত্রপাতির জন্য কাঠের জিনিসের ব্যবহৃত হয়, দা, কুড়াল, কাস্তে, ওখানে কাঠ থাকে, লোহা থাকে, এগুলোকে জড় বস্তু বলে, যার প্রাণ নেই। তাহলে এই 3 ধরনের যন্ত্র ব্যবহার করা হতো। এই 3 ধরনের যন্ত্র ব্যবহার করার ক্ষেত্রে আমরা দেখেছি যে এর যে কোনো একটা বিকল হলে, এখন যে কোনো একটা বলতে ওই দাস, সেও যদি কাজ না পারতো তাকেও ফেলে দেওয়া হতো। জড়বস্তু যদি অচল হয়ে যেত তাকেও ফেলে দেওয়া হতো। পশু যদি অক্ষম হতো বা মারা যেত তাকেও ফেলে দেওয়া হতো। তার মানে এই দাসদের উপরে যে অত্যাচার করা হতো তারা তো ছিল মানুষ। তাদের বিবাহিত দাসদেরকে কোনো পারিবারিক জীবনযাপন করতে দেওয়া হতো না। প্রভুরা কি করতেন? ইচ্ছা মতো, তাদের খেয়াল খুশি মতন হয়তোবা কিছুদিন তাদের স্বাধীনতা দিতেন, হয়তোবা দিতেন না, এটা ওনাদের মর্জির উপর নির্ভর করত। যার ফলে রোমান সাম্রাজ্যের পতনের ক্ষেত্রে আমরা দেখি যে দাসরা কিন্তু গ্রিক সভ্যতার সময় আমাদের মনে আছে যে গ্রিকরা কিন্তু ই করেছিল, স্বাধীনতার জন্য দাসরা আন্দোলন করেছিল, বহুবার আন্দোলন করেছিল। ঠিক আমরা রোমান সাম্রাজ্যের সময় দেখি তারা স্বাধীনতার জন্য যে আন্দোলনটা করেছিলেন, এটা রোমান সাম্রাজ্যের পতনের জন্য একটা বিশাল হুমকি স্বরূপ ছিল, যার ফলে রোমান সাম্রাজ্যের পতনটাও ত্বরান্বিত হয়েছিল। আর একটা কারণের মধ্যে আমরা একটা গুরুত্বপূর্ণ কারণে আসি, অর্থনৈতিক অবক্ষয়। যে কোনো সাম্রাজ্যের চালিকা শক্তি হলো তার অর্থনৈতিক সুব্যবস্থা। একটা রাষ্ট্রের, একটা সমাজের, একটা পরিবারের চালিকা শক্তি হলো অর্থনৈতিক ব্যবস্থা। তো যখন এই অর্থনৈতিক ব্যবস্থা বা অর্থনৈতিক গুরুত্বটা কমে যায় তখন কি হয়? দেশটা অচল হয়ে যায়, সাম্রাজ্যটা অচল হয়ে যায়। তো বিশাল রোমান সাম্রাজ্যের অর্থনীতি ছিল মূলত দাসভিত্তিক কৃষি ব্যবস্থা। আমাদের আগে মনে আছে আমরা যখন গ্রিক সভ্যতা পড়িয়েছিলাম, ওটা অত্যন্ত মডার্ন একটা সভ্যতা ছিল। ওদের শিল্প কলকারখানা ছিল, ওদের ব্যবসা বাণিজ্য ছিল। একটু মনে করে দেখো, ওদের কৃষি জমি খুব একটা ছিল না, কারণ পর্বতময় এলাকা ছিল গ্রিক সাম্রাজ্যে, যার ফলে ওরা ব্যবসা বাণিজ্যের দিকে ঝুঁকে পড়েছিল। ওদের শিল্প কলকারখানা ছিল, হ্যাঁ, এই দিকে তারা উন্নয়ন ঘটিয়েছিল। কিন্তু এখানে আমরা এসে দেখি রোমান সাম্রাজ্যের বেলায় তারা এই শিল্প কলকারখানা বা বিজ্ঞানের দিকে অতটা ঝুঁকে যায়নি। তাদের কৃষির চালিকা শক্তি ছিল কি? অর্থনৈতিক চালিকা শক্তি ছিল দাসভিত্তিক কৃষি ব্যবস্থা। তো এটা খুব একটা উন্নতি করা তো সম্ভব ছিল না, যার ফলে অর্থনৈতিক অবস্থাটা যখন খারাপ হয়ে গেল তখন একটা সাম্রাজ্যের পতন তো অনিবার্য হয়ে যায়। চালিকা শক্তি কি? টাকা পয়সা। তোমার পরিবারে টাকা পয়সা নেই, তাহলে তোমার বাবা কি করেন? সংসার চালাতে ব্যর্থ হয়ে যায়। সংসারে সবার চাহিদা মেটানো সম্ভব হয় না। তো একটা রাষ্ট্র ঠিক একটা পরিবারকে তুমি তুলনা করো, একটা সমাজকে তুলনা করো। তো রাষ্ট্রে যখন অর্থনৈতিক সংকট দেখা দেয় তখন একটা রাষ্ট্র পরিচালনা করা সম্ভব নয়। সর্বশেষ যেটা আমরা দেখি, সর্বশেষ বলতে আমরা উত্তরাধিকার নীতি দেখি। উত্তরাধিকার নীতির ক্ষেত্রেও আমরা দেখি যে রোমান সাম্রাজ্যের পতনের কারণের আরেকটা মূল কারণ ছিল এদের
উত্তরাধিকার নীতিটা সঠিক ছিল না। যোগ্য লোককে নির্বাচিত করা হতো না, অযোগ্য লোকদেরকে, অভিজাতদের মধ্যে যারা স্বজনপ্রীতি করা হতো, নিজস্ব লোকদেরকে নিযুক্ত করা হতো, যার ফলে রাষ্ট্র সুষ্ঠুভাবে পরিচালিত হতো না। এই উত্তরাধিকারী নীতির যে একটা বৈষম্য, এর ফলেও রোমান সাম্রাজ্যের পতন ঘটেছিল। সর্বশেষ কারণ আমরা দেখি বৈদেশিক আক্রমণ। ইতিহাস পড়তে এসে আমরা বহুবার দেখেছি তখন কোনো নিয়মনীতি ছিল না। একটা সবল রাষ্ট্র ইচ্ছা করলে একটা দুর্বল রাষ্ট্রকে অন্যায়ভাবে গ্রাস করতে পারত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমরা এটা দেখছি না, তার আগ পর্যন্ত কিন্তু এই দুর্বল রাষ্ট্রকে সবলরা চিরদিনই অন্যায়ভাবে আক্রমণ করত, নিয়মনীতি ছিল না। তো রোমান সাম্রাজ্যের পতনের কথাটা কিন্তু আমরা আগেই বলেছিলাম, তোমাদের মনে আছে? 476 খ্রিস্টাব্দে পশ্চিম রোমান সাম্রাজ্যের সম্রাট কে ছিলেন? রোমিউলাস অগাস্টুলাস। তিনি 476 খ্রিস্টাব্দে বর্বর জাতি দ্বারা আক্রান্ত হন এবং রোমান সাম্রাজ্যের পতন ঘটে যায়। তো আমি আশা করছি অনলাইন ক্লাস হলেও তোমরা কিছুটা বুঝতে পেরেছো। আর তোমরা সিলেবাস অনুযায়ী একটু অবশ্যই তোমরা পড়াশোনা করবে। অনলাইন ক্লাসে আমরা খুব একটা ফ্রুটফুল ক্লাস নিতে তো আসলে ব্যর্থ হয়ে যাচ্ছে। যেটুকু আমরা সম্ভব চেষ্টা করছি তোমাদেরকে। তো তোমরা প্রত্যেকেই সিলেবাস অনুযায়ী পড়াশোনা এগিয়ে যাবা। আর আমরা অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদেরকে যতটা সহযোগিতা করা সম্ভব সেটা তো আমরা চালিয়ে যাচ্ছি। তোমরা সবাই ভালো থাকো, সুন্দর থাকো, এই প্রত্যাশা শেষ করছি।